বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগ বান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তবে তারা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ, জ্বালানি, রাজস্ব বোর্ড ও ব্যাংকসহ বিভিন্ন খাতে গভীর সংস্কার জরুরি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান। শত শত কারখানা বন্ধে চাকরি হারায় লাখো শ্রমিক। ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি নেয় বিএনপির সরকার। গুরুত্ব পায় মূল্যস্ফীতি মোকাবিলায়, নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, খাল খনন, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ। বাজেটে নিত্যপণ্যে কর ছাড়, ব্যবসা সহজীকরণের রূপরেখাকে ইতিবাচক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এটা খুবই ভালো একটা উদ্যোগ যে যারা দরিদ্র তাদেরকে এই ২৫০০ টাকা দেওয়া হচ্ছে। এবং এই বাজেটে বলবো যে অনেক ফিসকাল মেজার যেগুলি নেওয়া হচ্ছে, আর্থিক পদক্ষেপ, কর ছাড়, কর কিংবা প্রণোদনা, বিনিয়োগ কেন্দ্রিক। বিডাকে করতে হবে, বেজাকে করতে হবে, এনবিআরকে করতে হবে। তারা সম্মিলিতভাবে যদি কোনো এফেক্টিভ রোল প্লে করে, ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা এফডিআইকে আনতে পারব। অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন ৩ কৌশলে হাঁটলেও শুরু থেকেই সরকার বিদ্যুৎ, জ্বালানি খাতের সংকটে পড়েছে। এতে জনজীবনে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি কমেছে শিল্প উৎপাদন। স্পিনিং এর সাথে সাথে টেক্সটাইল কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে এবং স্পিনিং মিল অনেকগুলি বসে গেছে বিকজ গ্যাস সাপ্লাই প্রচুর নাই এবং সেটার জন্য তারা সরকারকে আবেদন করছে কোনো ফিসকাল সাপোর্ট দিতে পারে কি। স্ট্রাকচারাল রিফর্ম, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, এর মধ্যে হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত এটা একটা, ব্যাংকিং খাত এটা একটা, তারপরে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ ফিসকাল স্পেস বাড়ানোর জন্য। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, সংকট এসেছে উত্তরাধিকারভাবেই। উত্তরণে আরও এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাস কূপ খনন সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। এই সব জিনিস ইনহেরিট করতে হয়েছে এবং ইনহেরিট করে আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি এবং এখন যেটা আছে সেটাও আমরা আশা করি সাকসেসফুলি ওভারকাম করতে পারবো বিকজ উই আর ভেরি ফোকাসড অন দ্য প্রবলেম। জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ২০% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বাজেটে দেয়া হয়েছে কর ছাড়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণকে স্বস্তি দিতে সরকার অব্যাহতভাবে কাজ করছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকালে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও জানান, দেশের বিরাজমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী উদ্যোগ নিচ্ছেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, গত ৬ মাসে বাক স্বাধীনতা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। দেশের নতজানু পররাষ্ট্রনীতিরও অবসান হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, জবাবদিহি, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, যেন বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা যায়। প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান জনাব তারেক রহমান, সম্মানিত প্রধানমন্ত্রী, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। আপনি ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, আপনি খাল খনন বলুন, আপনি বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেটা দিয়েছিলেন সেই কর্মকাণ্ডগুলো তিনি অব্যাহত রেখেছেন। এখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাবো। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে এসেছিলেন, সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
জুলাই আন্দোলনে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এর প্রেক্ষিতে তাদেরকে 24 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হাজির করার আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউটর মইনুল হোসেন জানান, জুলাই আন্দোলন চলাকালে এই সাংবাদিকেরা গণমাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা 3 জন অন্য মামলায় গ্রেপ্তার থাকায় ট্রাইব্যুনালে তাদেরকে এবার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়েছে। সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি। মামলাটির বিচার কাজ চলছে। আর শ্যামল দত্তকে এই প্রথম ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলো। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালে ঢাকার 47 কিলোমিটার দূরে 3 মাত্রার মৃদু ভূকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত 8 লাখ ভবন ঝুঁকিপূর্ণ। 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হলে নগরী জুড়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তাদের। ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজন সচেতনতা, পরিকল্পিত প্রস্তুতি ও নিরাপদ ভবন নির্মাণের তাগিদ তাদের। 2025-এর নভেম্বরে ঢাকার অদূরে নরসিংদীতে আঘাত হানে 5.7 মাত্রার ভূমিকম্প। এতে মৃত্যু হয় 10 জনের। গত 2 বছরে রাজধানীতে 10টি ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। এগুলোর উৎপত্তিস্থল নরসিংদী, নারায়ণগঞ্জ সহ স্থানীয় ফল্ট লাইনে। সবশেষ সোমবার ভোরে 3 মাত্রার ভূমিকম্প হয় ঢাকার 47 কিলোমিটার দূরে। গত বছর নভেম্বর 21 তারিখে যে ভূমিকম্পটা হয়েছিল আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় ভূমিকম্প 5.7। তো আসলে এর কাছাকাছি জায়গায় হয়েছে। আমরা যদি ওই জায়গাটায় বিবেচনা করি, এরপরেও কিন্তু ওই জায়গায় ভূমিকম্প হয়েছে। এখন মাঝে মাঝে ভূমিকম্প কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো যদিও আজকের এই মাত্রাটা ছিল অনেক কম। ঢাকা ও আশপাশের এলাকায় বহুতল ভবনের সংখ্যা 21 লাখের বেশি। এর মধ্যে 70 থেকে 80% ভবন নির্মাণেই কোনো না কোনো অসঙ্গতি রয়েছে বলছে রাজুক। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অনেক ভবন জলাশয়ে ভরাট করে নির্মাণ হয়েছে। এ কারণে বড় ভূমিকম্পে মারাত্মক বিপর্যয় হতে পারে। অপরিকল্পিত নগরায়নকেও দুষছেন তারা। রাজুক একটা খুব বড় প্রতিষ্ঠান, বা রাজুকের কিন্তু কোনো ক্যাপাসিটি খুব কম, মানে টেকনিক্যাল ক্যাপাসিটি খুবই কম। বিল্ডিং চেকিংয়ের যে ক্যাপাসিটি, সেটা সারা পৃথিবীতেই রাজুকের মতো প্রতিষ্ঠান থাকলেও তারা একটা থার্ড পার্টিকে দিয়ে করে। অর্থাৎ বাইরে প্রচুর ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে যারা এই সমস্ত কাজের সাথে জড়, তাদেরকে এনগেজ করার কথা বলা হয়। ঢাকা শহরের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং ভবনের অনুমোদন এবং নিয়ন্ত্রণ শুধুমাত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। প্রত্যেকটা ভবনকে সমীক্ষা করে অভিঘাত মুক্ত ভবনকে আলাদা করার, অভিঘাত সম্পন্ন অভিঘাত অসহনীয় ভবনগুলোকে অবশ্য চিহ্নিত করে তার অভিঘাত থেকে বেরিয়ে আসার, সহনীয় বানানো একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া। ভবন নির্মাণ তদারকিতে ব্যর্থতার দায় স্বীকার করেছে রাজুক। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানান চেয়ারম্যান। 70 to 80% বিল্ডিংয়ে ব্যত্যয় আছে। আজকে মিটার কেটে আনতেছি, কালকে আরেকটা অবৈধ লাইন দিয়ে মিটার লাগায় বিল্ডিং করতেছে। তো এগুলো করতে আমরা হিমশিম পাচ্ছি। এই জন্যই বলবো যে জনগণকেও কিন্তু সচেতন হতে হবে, কীভাবে ভূমিকম্প সহনীয় হবে। ভূমিকম্প মোকাবেলায় পরিকল্পনা ও প্রস্তুতির পাশাপাশি বিল্ডিং কোড মানা, ভবনের নিরাপত্তা যাচাই সহ তদারকি বাড়ানোর দাবি নগরবিদদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে জানিয়েছিলাম, বিএনপি সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করলো আজ। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে জানতে যাচ্ছি, 5 বছরের সরকারকে আসলে 6 মাসে তো মূল্যায়ন করার তেমন সুযোগ থাকে না। এরপরও গত 6 মাসে এই সরকারের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আসলে 6 মাসের কার্যক্রমকে যেভাবে দেখি, এটা আসলে একটা প্রস্তুতি পর্ব, আগামী 5 বছরের জন্য প্রস্তুতি পর্ব। তো সেই প্রস্তুতিটা সরকার কতটা নিয়েছে, সেই জায়গা থেকে আমি সরকারকে মূল্যায়ন করতে চাই। 2 নম্বর হলো, আমরা দীর্ঘদিন যাবৎ জবাবদিহিমূলক এবং স্বচ্ছ সরকারের প্রত্যাশা করেছিলাম, সুশাসন যেটাকে বলি। তো এটার ক্ষেত্রে মূল ব্যাপার ছিল ম্যানিফেস্টো অনুযায়ী সরকারের কমিটমেন্ট গুলো জনগণকে জানানো এবং সেই কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করা। আজকে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো 6 মাসে যে আমরা সুশাসন নিশ্চিত হওয়ার পথে আছে। এই কারণে কারণ
তারা এই সরকার তার ম্যানিফেস্টোতে যে সকল বিষয়ে কমিটমেন্ট করেছে সেটা সে সময়ের প্রেক্ষিতে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। এবং আজকে দেখেন আপনি 6 মাস পরে কিন্তু আবার সে বলছে যে গত 6 মাসে সে যে সকল কমিটমেন্ট গুলো দিয়েছিল সেই কমিটমেন্ট গুলোতে এই কাজগুলো করতে পেরেছে। তো এটা হলো আসলে একটা সুশাসনের লক্ষণ। আমাদের এখানে বড় সমস্যা হলো সুশাসন, এবং এটা আমরা কিন্তু পেতে যাচ্ছি বলে মনে হচ্ছে বিএনপি সরকারের কাছ থেকে। এটা হলো আমার দেখা সবচেয়ে ভালো, সবচেয়ে বড় সাফল্য। আর দ্বিতীয় সাফল্য হলো যে যে সকল কমিটমেন্ট গুলো সরকার করেছে, যেমন ফ্যামিলি কার্ড, তারপরে আপনি দেখেন প্রধানমন্ত্রীর যে ডিফারেন্ট অ্যাটিটিউড, আমরা যেরকম প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী চেয়েছিলাম সেই জায়গাগুলো থেকে দেখছি অনেক পরিবর্তন, বিশেষ করে তার ওনার আচার আচরণ এবং ওনার যে অফিসিয়াল লুক, উনি যেভাবে অফিস করছেন, আবার যানজটের ক্ষেত্রে ওনার যে সিকিউরিটি, সেক্ষেত্রে জনগণের যে বিড়ম্বনা সেটা থেকে মুক্তি দেওয়া, এরকম নানান ইস্যু আছে যেগুলো আমরা বলতে পারবো সরকারের সাফল্যের ক্ষেত্রে। তবে আমার চোখে সবচেয়ে বড় সাফল্য হলো সরকার যে 6 মাস পরে জনগণকে তার কমিটমেন্টের ব্যাপারে জানাতে বাধ্য হয়েছে বা বলতে চাচ্ছে, দুইটাই। এইটাই হলো সরকারের বড় সাফল্য, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ, এটা নিজেই প্রকাশ করছে। এবং আজকে সংবাদ সম্মেলনেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে। জনাব মাহবুবুর রহমান, আরেকটি বিষয় জানতে চাই, সরকারের সামনে তো আরো 4.5 বছর সময় রয়েছে, তো সামনের 4.5 বছর সময় সরকারের সামনে মূল চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, অলরেডি সরকার কাজ শুরুও করেছে, বিশেষ করে আমাদের জ্বালানি খাতটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা অন্যতম চ্যালেঞ্জ। আর তাছাড়া পাশাপাশি নিরাপত্তা ব্যাপারটাও আমাদের অলরেডি চ্যালেঞ্জ রয়ে গেছে, কারণ এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা স্বাভাবিক। আর কিছু বড় মোটা দাগে কিছু প্রজেক্ট লাগবে, কারণ এগুলো আমাদেরও ডিমান্ড, তিস্তা ব্যারেজ বা অন্যান্য যেগুলো আছে, পদ্মা ব্যারেজের উদ্যোগ নিয়েছে। তো দেখা যাচ্ছে যে সরকারের আসলে তো ডেভেলপিং কান্ট্রিতে লোকজনের অনেক ডিমান্ড থাকে, সেই ডিমান্ডের প্রেক্ষিতে সব ডিমান্ড তো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব না, কিন্তু সরকার সচেষ্ট আছে এবং সে যে কাজ করছে এটা সবাইকে দেখাচ্ছে। এটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের সরকার, অতীতের সরকারগুলোর চেয়ে বর্তমান বিএনপি সরকার, জনাব তারেক রহমানের সরকার, বর্তমান প্রধানমন্ত্রীর সরকারের ভিন্নতা। এই ভিন্নতাটাই কিন্তু আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম যে সরকার যেন জনগণের হয়, গণমুখী হয়। এইটা কিন্তু সরকার শো করতে পেরেছে যে সে গণমুখী এবং জনগণের সরকার। এটাই আমার কাছে মনে হচ্ছে এই সরকারের বড় সাফল্য, এবং এটা ধরে রাখা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ। তো আরেকটি বিষয় জানতে চাই, আজকে ব্রিফিং এ বলা হয়েছে যে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে গত 6 মাসে। আসলে এই নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহলের বক্তব্য শুনি, তো গত 6 মাসে কি এমন পরিবর্তন এসেছে? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এটা হলো যে আমরা জানেন যে ফ্যাসিস্ট শাসন আমলে বা কর্তৃত্ববাদের সময়ে আমরা কিন্তু আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এটা কিন্তু আমরা অলমোস্ট ভুল করছি, কারণ আমাদের সকল বিষয় নির্ধারিত হতো প্রতিবেশী দেশের স্বার্থের ভিত্তিতে। এইবার আমরা দেখেছি যে বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ ফার্স্ট এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে, জনগণের ডিমান্ডকে প্রায়োরিটি দিয়ে, বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি করছে। এইটাই হলো আসলে পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় পার্থক্য, যে আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের নাগরিকদের মর্যাদা, বাংলাদেশের মর্যাদা, এই সকল বিষয়কে বিবেচনা করে সরকার অন্যান্য প্রতিবেশীদের সাথে হোক, বিশ্বের অন্যান্য দেশের সাথে তার সম্পর্ক ডিল করছে। এটাই হলো আসলে পররাষ্ট্রনীতিতে মাইলস্টোন। আমাদের একটা বড় সিগনিফিক্যান্ট ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এবার এই বর্তমান বিএনপি সরকার বা তারেক রহমানের সরকারের সময়। জনাব মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। সোমবার সকালে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশনে গ্যাস দিতে সময় বেশি লাগছে বা গ্যাস দেয়া বন্ধ রাখতে হচ্ছে। সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় তাদের আয় অনেক কমে গেছে। স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। আমদানিকৃত এলএনজির উপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে।
রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। পোশাক কারখানায় সেলাই বিভাগে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি সহজে জ্বালানি সাশ্রয়ী বিকল্প দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়, অথচ মোট যন্ত্রপাতির প্রায় 85% রয়েছে এই বিভাগে। ফলে এখান থেকে জ্বালানি সাশ্রয়ের সুযোগ 3%-এরও কম। এছাড়া কাটিং বিভাগে 27.3% জ্বালানি সাশ্রয় করা সম্ভব। তবে মোট জ্বালানি ব্যয়ের একটি বড় অংশই দখল করে রেখেছে ওয়াশিং ও ডাইং বিভাগ। সিপিডির আলোচনায় উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য যে মূলধন প্রয়োজন তা অনেক কারখানার জন্য চ্যালেঞ্জ। This is not the problem on the ground in Bangladesh, but this is an international obligation যে আমার বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সার্ভাইভ করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন সার্টেন সাস্টেইনেবল ফ্যাক্টরস। আমি ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট এনার্জি এফিশিয়েন্ট প্রসেসিং মেশিন ইউজ করার পরেও আমার 4-4.5 মেগাওয়াট লাগে। তাহলে আমার 16,000টা প্যানেল লাগবে একটা এই ছাদ না পাশে যদি দিগন্ত কিনি তাহলেও আমার ওইটা দিয়ে হবে না। বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প উদ্যোগ গঠনের পরামর্শ দেয় সিপিডি। অনতিবিলম্বে একটি কমিটি করে 3 দিনের ভিতরে এই সমস্ত কমিটিগুলো বসে যে যে জায়গাগুলোতে যে সমস্যাগুলো অন ডেস্কে ইনফ্রন্ট মিডিয়ার সামনে সেই সিদ্ধান্তগুলো জানানো এবং সেইগুলো প্রয়োগগুলো নিশ্চিত করা। তাহলে আমার ধারণা যে দ্রুততর সময়ে এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো মন্ত্রী বলতেছেন যে আমরা কিন্তু সোলারের উপর ট্যাক্স ফ্রি করে দিয়েছি। আসলে কি সত্য ঘটনা? সত্য না। এই জায়গাগুলো কেন আমরা বুঝতে পারছি না? আমরা বারবার বলতেছি। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবিলায় প্রযুক্তির আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনার সমন্বিত উদ্যোগ চান আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন, এজন্য বরাদ্দ আছে 6,000 কোটি টাকা, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই ভোটের সময় নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার পরিচালনা করলে সেবার মান বাড়বে। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতি শেষ হলে এবং এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে এই 5টি নির্বাচন সম্পন্ন করতে। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। এ নিয়ে আলোচনা করব। রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন নির্বাচন বিশ্লেষক ও সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে জানতে যাচ্ছি, সরকার যে বলছে এই অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন করবে, এটি আসলে কতটুকু সম্ভব বলে মনে করছেন আপনি? এটা সম্ভব। কারণটা হচ্ছে কি, যে স্থানীয় শাসন যদি না থাকে, আমি আসলে স্থানীয় সরকার বলতে রাজি না, কারণ আমাদের সংবিধানে কিন্তু লোকাল গভর্নমেন্ট, ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা স্থানীয় শাসন। তা আমি মনে হয় স্থানীয় শাসনটা বলাই পক্ষপাতী আমি। তো স্থানীয় শাসন যদি না থাকে তাহলে পরে যেটা পুরো এলাকায় যে আপনার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো এগুলো স্থবির হয়ে থাকে। এখন আমাদের 24-এ গণ অভ্যুত্থানের পরে এই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, আর ইউনিয়ন পরিষদটা ভেঙে না দেওয়া হলেও আপনার সেখানে বা অনেকেই পালিয়ে গেছে, নিখোঁজ হয়ে আছে। সেসব কারণে জনসেবাটা ঠিকভাবে হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। এই পরিষেবা পাওয়ার জন্য নির্বাচন এটা দরকার, কারণ স্থানীয় শাসনে
স্থানীয় সরকার থাকাটা খুবই জরুরি। এবং যদি সরকার এখন ইচ্ছা করে, সরকারের বয়স তো 6 মাস হয়ে গেছে, এখন ইচ্ছা করলে আগামী এই অর্থ বছর বলতে তো এখনো কেবল অর্থ বছরের দ্বিতীয় মাস চলতেছে, তার মানে আরো 10টা মাস আছে, অনায়াসে নির্বাচন করা সম্ভব। সামনে শীত মৌসুমেই নির্বাচন করতে চাইলে করা সহজ, কারণ গভর্নমেন্ট তো স্টেবল হয়ে গেছে। যেটা হতো যদি একদম নির্বাচনের পরপরই, জাতীয় নির্বাচনের পরপরই করতে গেলে সমস্যা হতে পারতো, সেসব সমস্যাগুলো এখন থাকবে না। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায়, অসুবিধা বলে মনে হয়। তো শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন তো? এখানে তো এবার আমরা যে বিষয়টি দেখছি যে দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, সেটি আসলে কোনো জটিলতা স্থানীয় পর্যায়ে তৈরি হতে পারে কিনা? আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে দলীয় প্রতীকের পক্ষে, এটা যেমন ব্যক্তিগত, কারণটা হলো যে রাজনীতির বাহিরে কিন্তু তারা না, যারা স্থানীয় শাসনে আসবেন তারা কিন্তু কেউই রাজনীতির বাহিরে না। কিন্তু আমাদের একটা ভরণ করা হয় সারা এই কয়েক বছর ধরেই, স্বাধীনতার পর থেকে বা তার আগেও ছিল, তার আগে ছিল মানে কি, আমরা পরাধীনতার আমলে আমাদের স্থানীয় শাসনে কিসের রাজনীতি, কিসের, তখন এটা হয়েছে। আর যখন দেশ স্বাধীন হলাম, যখন সম্পূর্ণ রাজনীতির উপরে ভিত্তি করে দেশ স্বাধীন হলো, তারপরে আমাদের ভরণটা হচ্ছে যে স্থানীয় শাসনে কোনো রাজনীতি থাকবে না। এটা তো আপনার কোন লোকগুলো আসতেছে স্থানীয় শাসনে, তারা কিন্তু দলীয় লোকই আসতেছে। যদি এটা হতো যে না, তারা দল থেকে পদত্যাগ করে স্থানীয় শাসনে আসবে, তাহলে এক কথা ছিল, তা তো হচ্ছে না। তাহলে দলীয় লোক, তারা দলীয় ফোরাম থাকবেন, তারা নির্বাচন করবেন দলীয় ব্যানার ছাড়া, আপনি তার দায়বদ্ধতা থাকবে না। কিন্তু একজন লোক যদি দলীয় রাজনীতির ভেতর থেকে নির্বাচিত হন, তাহলে দলের কাছে তার দায়বদ্ধতা থাকে, এবং তিনি যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, দল যদি তাকে বহিষ্কার করে, তিনি কিন্তু সেই রাজনীতি থেকে বহিষ্কার হতে পারেন, স্থানীয় শাসন থেকে হতে পারেন। এটা সহজ পদ্ধতি। কিন্তু এখন কি হচ্ছে, তিনি নির্দলীয় লোক, দল কেউ তাকে বলতে পারবে না তুমি এটা ভুল করতেছ, তাকে কারো কিছু বলার নেই। হ্যাঁ, ফলে আমার কাছে মনে হয় এটা এক ধরনের ভরম। এবং দেখেন, তারা আমাদের সব পোস্টার টোস্টার দেখতেছি, ব্যানার দেখতেছি যে কারা নির্বাচনে দাঁড়াবে, প্রত্যেকের রাজনৈতিক লোক, প্রত্যেকের রাজনৈতিক লোক, কিন্তু নির্দলীয় ভাবে তাদের নির্বাচন করতে হবে এখন পর্যন্ত যে আইন হয়েছে। তো আরেকটি বিষয় জানতে চাই, এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা আলোচনা শুনছি, এ বিষয়টি কিভাবে দেখছেন আপনি? শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত কি না? আচ্ছা, এখানে আমার একটা কথা, আপনার রাজনীতি যারা করেন, মানে এই কথাগুলো সুশীল সমাজের লোকজন বলতেছেন, বলতে ভালো লাগে আর কি। কিন্তু আপনি দেখেন যে ইংল্যান্ডে জন মেজরও প্রধানমন্ত্রী হয়েছিলেন ততটা শিক্ষা নিয়ে না। ফলে হচ্ছে যে আপনার রাজনীতি যারা করেন তারা মানুষের জন্য কাজ করে, তার শিক্ষাটা কিন্তু সেখানে খুব প্রয়োজনীয় ব্যাপার না। একজন লোক যদি শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে, তিনি কিন্তু এই রাজনীতি করতে আসেন না। আমরা বলতেছি কি, সোনার পাথর বাটি চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে না, একজন গ্রাজুয়েট লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন। একজন গ্রাজুয়েট লোক তিনি কিন্তু অন্য কাজের জন্য তিনি তার নিজেকে উৎসর্গিত করেন। কিন্তু যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হ্যাঁ, গ্রাজুয়েটরা যে চেয়ারম্যান হন না তা না, গ্রাজুয়েটরা হন, পিএইচডি হোল্ডাররা হন, লয়াররা হন, কিন্তু যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, তিনি কিন্তু তার ছোটবেলা থেকে তার রাজনীতি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা ভিত্তিক। তিনি এখান থেকে নিজেকে গড়ে তোলেন, এখান থেকে মানুষের সাথে কাজ করেন। তিনি লেখাপড়ার কাজের থেকে তার কিন্তু এই কাজগুলো তার বেশি থাকে। এখন আমি একটা রাজনীতিককে নিয়ে, মানে একে নিয়ে আসবো, এডুকেটেড লোককে নিয়ে আসবো, যে লোকটা হয়তো তার সাথে বিচ্ছিন্ন। এবং আমাদের দেশে কি হয় ভাই, আমাদের দেশে একটা লোক যখনই শিক্ষিত হয়ে ওঠেন, সেই চরের মধ্যে যার বাড়ি, তিনি কিন্তু শিক্ষিত হলে প্রথমে চর ছাড়েন, তিনি চর ছেড়ে শহরে যায় বাড়ি করেন। আপনি যখন গ্রাজুয়েট চেয়ারম্যান চাইবেন, তখন আপনার দেখা গেল যে যমুনার চরের ভেতরে যে ইউনিয়ন, আপনার বক্তব্য পরিষ্কার যে নাগরিক সেবা যে দিতে পারবে সেই আসলে যোগ্য। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 বছর ধরে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে।
এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে মহাসড়কের প্রায় 250 কিলোমিটার এআই নজরদারিতে আসবে। ট্রাফিক আইন ভাঙলে অপরাধীকে দ্রুত শনাক্ত ও জরিমানা আদায় করা যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। 2023 সালে চুরি ডাকাতি রোধে বসানো হয় 1427টি সিসি ক্যামেরা। খরচ হয় 152 কোটি 56 লাখ টাকা। 250 কিলোমিটার মহাসড়কের দুই পাশে 7 শতাধিক ক্যামেরায় সংযোজন করা হচ্ছে এআই প্রযুক্তি। হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। একই সাথে কার্যকর করা হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানার পদ্ধতি। উল্টো পথে গাড়ি যাতায়াত এবং গাড়ির ফিটনেসবিহীন গাড়ি চলাচল, রেজিস্ট্রেশন, এগুলো অনেকগুলো আমরা আমাদের যে প্রযুক্তি আছে আমাদের এই ক্যামেরাগুলো একেবারে এআই ক্যামেরা সমৃদ্ধ প্রযুক্তি, লেটেস্ট সর্বাধুনিক প্রযুক্তি এই ক্যামেরাগুলোতে আছে। তো আমরা এগুলোর মাধ্যমে এই অপরাধগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শুধু ক্যামেরা বসালে বা এআই প্রযুক্তি যুক্ত হলেই শৃঙ্খলা ফিরবে না। মহাসড়কে চলতে দেওয়া যাবে না অটোরিকশা, থাকা উচিত আলাদা সার্ভিস লেন। সমস্যাটা হচ্ছে যে আমাদের অবৈধ যানবাহন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কিন্তু আমরা এই মহাসড়কে দেখছি ধীরগতির যানবাহন চলছে, তাদের তো আসলে নিবন্ধন নাই, নাম্বার প্লেট নাই। তো সেই জায়গায় একটা আমাদের দুর্বলতা আছে বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমি বলবো যে আসলে ঢাকা চট্টগ্রামে দ্রুত আসলে সার্ভিস লেনটা চালু করতে হবে। সার্ভিস লেন বাস্তবায়ন করে ধীরগতি যানবাহনকে যখন আলাদা করবেন, তখন এআই ক্যামেরা তার যে ফাংশনালিটি, তার যে কর্মদক্ষতা, এটা অনেক বেড়ে যাবে। 10 বছরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পণ্য চুরির অন্তত 200টি ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ডিজিটাল নজরদারি বাড়লে এ ধরনের অপরাধ কমবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকালে 3 ঘন্টার ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। নগরীর নিচু এলাকাগুলো তলিয়েছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সময়মতো নর্দমা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত নগরায়নকে দোষছেন তারা। চট্টগ্রাম নগরীতে সোমবার ভোর থেকে শুরু হয় বিরামহীন বৃষ্টি, যা চলে টানা 3 ঘন্টা। সোমবার সকাল 9টা পর্যন্ত 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর তাতেই নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশ, কাতালগঞ্জ ও হালিশহরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমেছে রাস্তায়। সড়ক আর পাশের নালা মিলেমিশে একাকার। এতে ভোগান্তি চরমে ওঠে এসব এলাকার বাসিন্দাদের। যারা নানা কাজে পথে নামতে বাধ্য হয়েছেন তারাই নাকাল হয়েছেন। রাস্তায় জমা পানিতে আটকে যায় অনেক যানবাহনও। গাড়ি উল্টে পড়ে থাকা তখন সমস্যা, আমাদের সমস্যা কিন্তু প্যাসেঞ্জারে ওই মাইক ধরে শুরু খাবো কি রোডঘাট ডুবে গেছে, ভাঙা রাস্তা গাড়ি চালানো যায় না। কে দায়ী বলবো, কাকে বলবো? এখন তো কোনো কিছুকে কারে বলবো? কাউকে বলে তো কোনো ফায়সালা হচ্ছে না। বেশি সংকটেই সিএনজি অটোরিকশার চালকেরা। বিকল হয়েছে অনেক গাড়ির ইঞ্জিন। সিরিয়াল দিছি, পানি এতটুকু পর্যন্ত হয়েছে, এখন গাড়ি স্টার্ট হয় না, ঠেলে ঠেলে নিয়ে গেছে। নগর ভিতরে যে আছে এই দায়ী, এটা কেন দায়ী? এটা পরিকল্পনা করতে হবে। আমার সিজনাল, আমি যদি বর্ষাকালে কাজ দেয় তাহলে আমার কাজ হইবে না। একটু বৃষ্টিতেই এমন ভোগান্তির স্থায়ী সমাধান কি, তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই নগর কর্তৃপক্ষের। এখানে কিছু কনস্ট্রাকশনাল ফল্ট আছে, এগুলো একটু কারেকশনের ব্যাপার আছে। হিজরা খালের কাজ চলমান, শুধু হিজরা খালের কাজের পরে যে এটা উদ্ধার হয়ে যাবে তাও কিন্তু না, এটার সাথে আমাদের কনস্ট্রাকশনাল কারেকশনগুলো করতে হবে। আমরা তো বারবার এটার চেষ্টা করতেছি এবং সবাইকে সাবধানতার জন্য বলতেছি, পলিথিন বন্ধ করেন, পলিথিন বন্ধ করেন। প্রায় 1 দশক ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের প্রায় 85% কাজ শেষ হয়েছে। ব্যয় হচ্ছে প্রায় 14,000 কোটি টাকা। কিন্তু তারপরও মুক্তি নেই জলাবদ্ধতা থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা নিয়ে জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আসলে চট্টগ্রামে জলাবদ্ধতা তো নতুন নয়, আসলে এর সমাধান হচ্ছে না কেন? আজ কত মিলিমিটার বৃষ্টি হয়েছে একটু জানাবেন। আজকে দুপুর 12টা পর্যন্ত পতঙ্গ আবহাওয়া অফিসের যে তথ্য, তাতে করে আমরা দেখেছি আসলে 201 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে চট্টগ্রাম পতঙ্গ আবহাওয়া অফিস। আমরা দেখেছি গতকালকে ভোর থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছিল, সেটা থেমে থেমে কখনো কখনো মুষলধারে
এইভাবে আসলে পুরো রাত পর্যন্ত চলেছে। কিন্তু আজকে ভোর 4টা কিংবা 5টার পর থেকে আসলে প্রচণ্ড বেগে বৃষ্টি হতে থাকে, সেটি 3 থেকে অন্তত 3.5 ঘন্টা পর্যন্ত টানা হয়। এবং এর কারণে আমরা দেখেছি চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর সহ বেশ কিছু এলাকায় যে জায়গাগুলো একটু নিচু সেই জায়গাগুলোতে আসলে পানি উঠে যায় এবং সেখানে আমরা দেখেছি হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে জায়গাগুলো তলিয়ে যায়। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে কাতালগঞ্জ। আমার ঠিক পেছনটায় যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সড়কে পানি এখন 1-2 ইঞ্চি পানি আছে, কিন্তু সকালে আমরা দেখছি এই সড়কটি হাঁটু কিংবা ক্ষেত্র বিশেষে একটু ভেতরের দিকে গেলে আমরা দেখছি সেটি কোমর সমান পানি পর্যন্ত এখানে ছিল। এবং যে কারণে আমরা দেখেছি আজকে যারা অফিস আদালতগামী যারা লোকজন ছিলেন তাদের অবস্থা একেবারে কাহিল ছিল। আপনি জানেন যে চট্টগ্রাম সারা দেশের মতো চট্টগ্রাম ও সিএনজি চালকদের যে গ্যাস সংকটের কারণে গত কয়েকদিন ধরে তাদের আসলে ত্রাহি অবস্থা ছিল। তারা আমাদেরকে বলেছিলেন যে আসলে সিএনজি গাড়ি চালাতে পারুক না পারুক তাদেরকে দিন শেষে তাদের যে মালিককে যে টাকাটা দেওয়ার সেটি দিয়ে দিতে হতো এবং সেটি তারা ধারকর্য করে করেছে। এরপর গতকাল থেকে কিছুটা সেই স্বস্তি সংকটটি কাটতেও আজকে সকালে তারা সিএনজি নিয়ে যখন রাস্তায় বেরিয়েছে তখন আমরা দেখছি অসংখ্য সিএনজি ট্যাক্সির ভেতরে পানি ঢুকে, ইঞ্জিনে পানি ঢুকে সেগুলো আসলে বিকল হয়ে যায়, ফলে কষ্ট তাদের আরও বেড়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে 2-3 ঘন্টা যে বৃষ্টি সেটিতে একটি অস্বস্তিকর অবস্থা পুরো নগরীতে চলে। আমরা এটি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলছি। তিনি বলেছেন যে নির্মাণগত কিছু ত্রুটি রয়েছে নানা জায়গায় এবং হিজরাখাল সহ বেশ কিছু খালের খনন কাজ কিছুটা বাকি আছে, ময়লা অপসারণ বাকি আছে। সেগুলো হয়ে গেলে হয়তো আগামী কিছু দিনের মধ্যেই সাময়িক কিছুটা জলাবদ্ধতাকে সাময়িক মানুষ মুক্তি পাবেন। একেবারে পরিপূর্ণভাবে মুক্তি পেতে হলে আসলে তাদেরকে আরও অপেক্ষা করতে হবে, অর্থাৎ মানুষকে সচেতন হতে হবে। পলিথিন নালা নর্দমা যত্রতত্র পলিথিন ফেলা কিংবা বড় বড় ময়লার স্তূপ নালায় ফেলা এগুলো থেকে যদি মানুষ বিরত না হন তাহলে চিরস্থায়ী যে শান্তি সেটির দেখা আসলে কখনোই মিলবে না বলে তারা মনে করছেন। তো বলা যায় যে আজকের যে বৃষ্টি সেটিতে এমন অবস্থা যেহেতু সামনে আরো বৃষ্টির সময় রয়ে গেছে সেগুলোতে যদি আরো বৃষ্টি বাড়লে আরো জলাবদ্ধতা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। হাসান রিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবাসে ভাগ্য বদলের স্বপ্নকে পুঁজি করে সিলেটে প্রতারণা চালিয়ে যাচ্ছে হাজারের বেশি ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র। টাকা নিয়ে ভিসার ব্যবস্থা না করা বা অফিস গুটিয়ে পালানো এবং ভুয়া ভিসার মতো ঘটনা ঘটছে প্রায়ই। প্রতারিত হলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। অভিযোগ পেলে ভুয়া এজেন্সি ও দালালদের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছে প্রশাসন। ভাইসহ পরিচিত 4 জনকে বিদেশে পাঠাতে ট্রাভেল জোন নামের এক প্রতিষ্ঠানকে টাকা দেন সিলেটের বাসিন্দা চৌধুরী মুশফিক মনিম। কিছুদিন পর জানানো হয় সবার ভিসা হয়েছে, তবে কাগজপত্র যাচাইয়ের পর ধরা পড়ে ভিসাগুলো ভুয়া। এদিকে 78 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। প্রতারণার অভিযোগে ট্রাভেল জোনের মালিক নুরুল মুস্তাফা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন মুশফিক। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 7-8 মাসের উপরে চলে গেছে অলমোস্ট। তখন আমি ওনাকে আবার যখন গত কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম যে ভাই আমার টাকা পয়সাটা কী করবেন, টাকাটা দেন আপনি ফিরে, তখন উনি বলতেছে আমি এখন টাকা দিতে পারবো না, আপনার কাছে ডকুমেন্ট আছে আপনি মামলা করেন। তখন গিয়ে আমি মামলাটা করছি। বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি এমএক্স নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা 200 হলেও অবৈধ এজেন্সি আছে আরও 1000। টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। মানুষ যে প্রতারিত হওয়ার মেইন কারণ যেটা এই যে লাইসেন্সবিহীন এজেন্সির সাথে চুক্তি করাটা। তদারকি প্রতিষ্ঠান যারা আছে আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের এই বিষয়ে নজর দেওয়াটা খুবই জরুরি। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সবচেয়ে বড় বিষয় হলো যে এগুলো যাচাই করে ব্যবস্থা নেয়। এখন অনেকেই সরল বিশ্বাসে এই কাজগুলো করে প্রতারিত হচ্ছেন, এই জন্য আমাদের মধ্যে সচেতনতা আসলে খুব জরুরি। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর সিলেটের প্রায় 25,000 মানুষ কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি জমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ করার আয়োজন।